প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শুভ সকাল। তোমাদের আজকে এই প্রাতঃকালে তোমাদের সবার উপস্থিতির জন্য তোমাদের স্বাগতম। আজকে আমাদের সকাল 9টার সময় রসায়ন ক্লাস অনুষ্ঠিত হলো। আজকে রসায়ন ক্লাসে আমাদের পড়াশোনার বিষয় বর্ণালী। আজকের পড়াশোনার বিষয় হলো বর্ণালী। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কোয়ান্টাম সংখ্যাটা পড়ার দরকার। আমাদের মেইনলি কোয়ান্টাম সংখ্যা এটা পড়ার প্রয়োজন, কিন্তু কোয়ান্টাম সংখ্যা পড়ার জন্য আমাদেরকে একটু বর্ণালী সম্বন্ধে ধারণা নিয়ে আসতে হবে। এই কারণে আমরা বর্ণালী বিষয়টা আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। কোয়ান্টাম সংখ্যা এই বিষয়টা আমরা আরেকটু পরে আলোচনা করব, আগামী 1-2টা ক্লাস পরে আলোচনা করব। এখন আমরা বর্ণালী বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বর্ণালী বিষয়টা নিয়ে আলোচনায় যাচ্ছি। তোমাদের সবার উপস্থিতি কাম্য। আমি আশা করি দ্রুত তোমরা সবাই উপস্থিত হয়ে যাবে। তোমাদের উপস্থিতি অনেক কম, তো আমি আশা করব সবাই দ্রুত উপস্থিত হয়ে যাবে। ইতিমধ্যে অনেকেই তোমরা উপস্থিত হয়ে গেছো। ওকে, দেখো, আমরা যখন বোর মডেল পড়াশোনা করেছি তখন আমরা কি বলেছি যে এরকম ভাবে আমরা দুটো স্তর কল্পনা করেছি। আসলে বাস্তবে নিউক্লিয়াসের চারিদিকে এরকম বৃত্তাকার পথ আছে, এটাই বাস্তব। কিন্তু আমরা এই বৃত্তাকার পথটা অঙ্কন করাটাকে এড়িয়ে অ্যাভয়েড করে আমরা এইভাবে শক্তি স্তরকে, এই বৃত্তাকার রাস্তা যে শক্তি স্তর, এই শক্তি স্তরকে আমরা এইভাবে একটা রেখা দ্বারা প্রকাশ করে থাকি বোঝার সুবিধার্থে। এটাকে যেমন প্রথম শক্তি স্তর, এটাকে দ্বিতীয় শক্তি স্তর বলি বোর মডেল অনুসারে। এটাকে কে শেল এবং এল শেল বলে আখ্যায়িত করা হয়েছে। ঠিক তেমনি এখানে এই রেখাটাকে প্রথম স্তর, এটাকে দ্বিতীয় স্তর ধরা হয়েছে। এটাকে কে শেল, এটাকে এল শেল ধরা হয়েছে। এখন আমরা সংক্ষেপে বর্ণালীর কথাটাকে আমরা উপস্থাপন করছি। যে বোর মডেলে বলেছে যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে গমন করে যখন শক্তি শোষণ করা হয়। শক্তি যখন শোষণ করবে তখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর হতে, এখানে শক্তি শোষণ করার ফলে
ইলেকট্রন নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে গমন করবে এবং ওই ইলেকট্রনটি পুনরায় আবার নিচের শক্তি স্তরে ফিরে আসবে এবং যখন নিচের শক্তি স্তরে ফিরে আসবে তখন সে শক্তি বিকিরণ করবে। তখন শক্তি শোষিত শক্তি তখন শক্তি বিকিরণ করবে। এই পড়াটা আমরা বোর মডেলে আলোচনা করেছি, সেই কথাটাই আবার আলোচনা করছি বর্ণালী বিষয়টা আলোচনা করার জন্য। যে শক্তি বিকিরণ করবে এই বিকৃত রশ্মিটাই হলো বর্ণালী। আমি সংক্ষেপে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এই বিকৃত যে বিকিরণ, শক্তির বিকিরণ, এই বিকৃত রশ্মিকেই আমরা বর্ণালী বলে থাকি। বিকৃত রশ্মিকে আমরা বর্ণালী বলে থাকি। এবং বিকিরিত রশ্মির একটা কি আছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই বিকিরিত রশ্মির স্বাভাবিকভাবে কোন লেভেল থেকে, কোন এনার্জি লেভেল থেকে সে বিকিরিত হচ্ছে তার উপর ভিত্তি করে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে। বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কখনোই একরকম নয়, কারণ নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন শক্তি স্তর আছে। 1, 2, 3, 4, 5 বিভিন্ন ইনফিনিটি শক্তি স্তর আছে। বিভিন্ন শক্তি স্তর হতে যখন ইলেকট্রনটা শক্তি বিকিরণ করে নিচে গমন করে তখন যে বিকিরিত রশ্মি, এই বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয় এবং এই বিকিরিত রশ্মিটাই হলো বর্ণালী। তাহলে আমরা আশা করি এখন বর্ণালী জিনিসটা কি সেটা আমরা বুঝতে পেরেছি। এখন বিকিরিত রশ্মির যে বর্ণালী, এই বর্ণালীকে বলা হয় বিকিরণ বর্ণালী বা নির্গমন বর্ণালী, আর এই বর্ণালীকে বলা হয় শোষণ বর্ণালী। ইলেকট্রন যখন শক্তি শোষণ করে, উপরে যায় তখন যে বর্ণালী সেটাকে বলা হয় শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী। আর ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করে তখন সেটাকে বলা হয় বিকিরণ বর্ণালী বা বিকিরিত বর্ণালী। এই বর্ণালীকে বলা হয় বিকিরিত বর্ণালী বা নির্গমন বর্ণালী। এটাকে বলা হয় নির্গমন বর্ণালী। এটাকে বলা হয় নির্গমন বর্ণালী। তো আমরা এই নির্গমন বর্ণালীটার তরঙ্গ দৈর্ঘ্য, নির্গমন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হবে, কারণ সে ইলেকট্রনরা বিভিন্ন শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে গমন করে, যার ফলে নির্গমন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়। এখন তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পরিবর্তন হয়, কেমন পরিবর্তন হয়, তার উপর ভিত্তি করে এই বর্ণালীর বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে। তাহলে এখন আমরা দেখব যে এই বর্ণালীর বিভিন্ন ধরনের নাম কিভাবে হয়। বিকিরিত বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে এখানে একটা মন্তব্য দেখা যায়, একটা দিন ক্লাসটা করো। হ্যাঁ, ওকে, কথাটা ঠিক আছে। আমরা আজকে তোমাদের কথা মতো আমরা ফেসবুকে ক্লাস নিচ্ছি। তোমরা নিজেরাই মন্তব্য দেবে যে কোনটা বেটার হচ্ছে। হ্যাঁ, আগের ক্লাসগুলো বেটার হচ্ছে না এটা বেটার হচ্ছে, তোমরা একটু নিজেরা মন্তব্য দেবে। তারপরে আমরা আগামী দিনে আবার ব্যবস্থা নেব। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন আমরা যে বিষয়টায় আসছিলাম সেটা হলো যে বিকৃত বিকৃত রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে বর্ণালীর নামকরণ করা হয়। আমরা সেটা কত ধরনের বর্ণালী আছে সেটা আমরা এখন উপস্থাপন করছি।
ওকে, এবার আমাদের বর্ণালীর বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। দেখো সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা পরপর লিখে দিচ্ছি। এখানে ল্যামডার ইউনিট হলো ন্যানোমিটার ইউনিটে আমরা একে মাপছি। ল্যামডার মান বিভিন্ন রকমের হতে পারে। ধরা যাক যদি 380 হতে 780 ন্যানোমিটার এই রেঞ্জে হয় ল্যামডার মান, তাহলে এই অঞ্চলের নামটা কি হবে সেটা আমরা এখন লিখব। এই অঞ্চলকে বলা হয় দৃশ্যমান অঞ্চল। এই অঞ্চলের নাম বলা হয় দৃশ্যমান অঞ্চল। এখন এই মানগুলো আস্তে আস্তে বাড়ে এবং কমে। যদি 380 থেকে তোমার 10, ঠিক আছে, 10 থেকে 380 ন্যানোমিটার মধ্যে হয়, 10 থেকে 380 ন্যানোমিটার এই রেঞ্জের মধ্যে হয়, তখন তাকে বলা হয় অতি বেগুনি। এই অঞ্চলের বর্ণালীর নাম হয় অতি বেগুনি। এগুলো হলো বর্ণালীর নাম। অঞ্চল মানে বর্ণালীর নাম এটা। যদি এবার তোমার মনে করো যে 10⁻³ থেকে 10 এত ন্যানোমিটারের মধ্যে হয়, মানে অতি সূক্ষ্ম। আরো আস্তে আস্তে সূক্ষ্ম হচ্ছে 10⁻³ তখন এই রশ্মির নাম বলা হয় এক্স রে। যদি এবার 10⁻⁶ থেকে 10⁻³ এত ন্যানোমিটার রেঞ্জের মধ্যে হয়, তাহলে সেটাকে বলা হয় গামা রশ্মি বা গামা রে। এগুলো হলো সব বর্ণালীর নাম এক একটা। এবারে যদি 780 থেকে ধরো 10⁶ এত ন্যানোমিটার রেঞ্জের মধ্যে হয়, তাহলে সেটাকে বলা হয় অবলোহিত। এগুলো সব বর্ণালীর এক একটা বর্ণালীর নাম। ভালো করে দেখো যে 10⁶ থেকে যদি তোমার 10⁶ থেকে যদি 10⁹ এত ন্যানোমিটার রেঞ্জে হয়, তাহলে এটাকে বলা হয় রেডিও মাইক্রোওয়েভ। তখন তো এটাকে বলা হয় মাইক্রোওয়েভ। আর যদি 10⁹ থেকে 10⁻14 এত রেঞ্জের মধ্যে হয়, তাহলে সেটাকে বলা হয় রেডিও ওয়েভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মন্তব্যগুলো একটু দেখে নেই। আমাদের কলেজের একজন স্টুডেন্ট হাফিজ আক্তার ভিডিও শেয়ার করছিল যে কিভাবে সবাই ইউটিউবে করতে পারে। আশা তোমরা আগে ক্লাস করো, ক্লাস শেষে গ্রুপে কমেন্ট করো কোনটা ক্লাস ভালো হবে। ওকে, থ্যাংক ইউ, তোমাদের মন্তব্যগুলো ঠিক আছে। ওকে, ঠিক আছে, তোমাদের মন্তব্যগুলো। এখন দেখো, আমি বলেছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি ভিন্ন ভিন্ন হয়, তাই বর্ণালীর যে নাম, সেই নামগুলো ভিন্ন ভিন্ন হয়। এগুলো সব বর্ণালী। হ্যাঁ, এই বর্ণালীর মধ্যে তোমার এইটা খালি চোখে দেখা যায়, এটা শুধু খালি চোখে দেখা যায়।
খালি চোখে দেখা যায়, এটা দৃশ্যমান অঞ্চল যেটা সেটা খালি চোখে দেখা যায়, কিন্তু বাকিগুলো এগুলো খালি চোখে দেখা যায় না। অতি বেগুনিকে ইংরেজিতে বলা হয় আল্ট্রা ভায়োলেট, সংক্ষেপে ইউভি নামে আখ্যায়িত করা হয়। অবলোহিত অবলোহিতকে ইংরেজিতে বলা হয় ইনফ্রারেড। ইনফ্রারেড একে সংক্ষেপে বলা হয় আইআর, সংক্ষেপে আইআর বলা হয়। মাইক্রোওয়েভকে সংক্ষেপে এমডব্লিউ লেখা হয়। রেডিও ওয়েভকে সংক্ষেপে আরডব্লিউ লেখা হয়। আর এক্স রে গামা রেকে এইভাবেই লেখা হয়, এদেরকে সংক্ষেপে এইভাবে লেখা হয়। তা আমাদের এখন যেটা বা বিষয় সেটা হলো দৃশ্যমান অঞ্চল 380 থেকে 780 ন্যানোমিটার, এই রেঞ্জের যে তরঙ্গ দৈর্ঘ্য এটা আমরা খালি চোখে বর্ণ আকারে আমরা দেখতে পাই, খালি চোখে বর্ণ আকারে আমরা দেখতে পাই। তাহলে এখন 380 থেকে 780-র মধ্যে আমরা যে দেখতে পাই সেটা কিভাবে দেখতে পাই, এটার রেঞ্জ গুলো আমাদের এখন দেখতে হবে। খালি চোখে কিভাবে দেখি আমরা বর্ণ আকারে দেখি। বর্ণটা কেমন? বর্ণটা বেগুনি, নীল, আসমানি, হলুদ, কমলা, লাল, এরকম বিভিন্ন বর্ণ আকারে আমরা দেখতে পাই বর্ণালী। তাহলে সেই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যগুলো কেমন, হ্যাঁ, বিভিন্ন কালারের তরঙ্গ দৈর্ঘ্য কত বা কোন তরঙ্গ দৈর্ঘ্যের রং বর্ণ কেমন সেটা আমাদের এখন জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা মেনলি প্রথমে আলোচনা করেছি বর্ণালীটা কি জিনিস, তারপরে বর্ণালীর প্রকারভেদ। এটা হলো বর্ণালীর প্রকারভেদ কিসের উপর ভিত্তি করে? তরঙ্গ দৈর্ঘ্যের মানের উপর ভিত্তি করে বর্ণালীর প্রকারভেদ এটা। এখন আমরা দেখব দৃশ্যমান অঞ্চল। দৃশ্যমান অঞ্চলের বিভিন্ন বর্ণ কত তরঙ্গ দৈর্ঘ্যে সৃষ্টি হয় এই তালিকাটা আমরা এখন দেখে নেব। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই পড়াশোনা বুঝতে পারছো। তোমরা এই মানগুলো সবাই লিখে নাও, সবাই লিখে নাও। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 9 থেকে 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 9 এটার নাম হলো রেডিও ওয়েভ। এটাকে বলা হয় রেডিও ওয়েভ। হ্যাঁ, 380 হতে 780 অঞ্চলটাকে দৃশ্যমান অঞ্চল বলা হয়। দৃশ্যমান মানে চোখে দেখা যাবে। ইংরেজিতে বলা হয় এটাকে ভিজিবল। ইংরেজিতে বলা হয় একে ভিজিবল। ভিজিবল মানে দেখা যাবে। ওকে, এবার আমরা বর্ণগুলো বিভিন্ন ভাবে লিখে দিচ্ছি, তোমরা দেখো। ওকে, থ্যাংক ইউ। 380 হতে 480 ন্যানোমিটার যদি হয়, হ্যাঁ সবাই লেখো ল্যামডা, এটা ন্যানোমিটার ইউনিটে, এবং এটা হলো বর্ণ, কোন বর্ণ সৃষ্টি হয় সেটা নিয়ে এখানে আমাদের আলোচনা। 380 হতেও যদি 424 ন্যানোমিটার মধ্যে হয়, 380 হতে 424 ন্যানোমিটার হলে সে বর্ণের হয় বেগুনি। 380 হতে 424 ন্যানোমিটার হলে সেটা বর্ণ হয় বেগুনি। এই তরঙ্গ দৈর্ঘ্য যখন হয় তখন সেটার বর্ণ হয় বেগুনি। এবার যদি 400 তোমার 24 থেকে 450 ন্যানোমিটার হয়, 424 থেকে 450 ন্যানোমিটার যদি হয় তখন সেটাকে বলা হয় নীল কালার তৈরি করে। 450 থেকে 500 ন্যানোমিটার যদি হয়, 450 থেকে 500 ন্যানোমিটার হলে সেটাকে বলা হয়
আসমানি। 450 থেকে 500 ন্যানোমিটার হলে সেটাকে বলা হয় আসমানি। আসমানি কালার, কালারটা একটু নীল কালার, একটু গাঢ় আসমানি কালার, একটু হালকা নীল। এবার 500 থেকে যদি 575 হয়, তাহলে 500 থেকে 575 এই রেঞ্জে হলে সেটাকে বলা হয় সবুজ। সবুজ কালার। এই বিভিন্ন কালার হিসেবে আমরা এগুলা দৃশ্যমান হয়। এবার হলো 575 থেকে যদি 590 হয়, 575 থেকে 590, তাহলে সেটাকে বলা হয় হলুদ। হলুদ বর্ণ। তারপরে 590 থেকে 647, 590 থেকে 647 এত ন্যানোমিটার হলে তোমার সেটা বর্ণের নাম হয় কমলা। তারপরে 647 থেকে যদি 780 ন্যানোমিটার এই রেঞ্জে হয়, হ্যাঁ, সেটাকে বলা হয় লাল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের মানের উপর ভিত্তি করে কি কালার তৈরি হয় সেগুলা আমরা বোর্ডে উপস্থাপন করলাম। তোমরা এগুলা একটু নোট করে নাও। এগুলা সব এমসিকিউ হিসেবে থাকে এবং অঙ্ক করতে গেলেও বলে যে এই তরঙ্গদৈর্ঘ্যে বর্ণ কত, বর্ণ কেমন। বলবে যে কম্পাঙ্ক এত হলে তাহলে তার বর্ণ কত হবে, এরকম প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পেরেছো। এবার আমরা আবার তোমাদেরকে বলছি যে এই 380 থেকে 780 এই পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্য শুধু আমরা চোখে দেখতে পাই। এর বেশি এবং কম যেগুলো, সেগুলো আমরা চোখে দেখতে পাই না। তবে সবগুলোই হলো বর্ণালী। যেগুলো আমরা চোখে দেখতে পাই সেটাও বর্ণালী, যেটা আমরা চোখে দেখতে পাই না সেটাও বর্ণালী। শুধু পার্থক্যগুলো দেখতে পায় বা পায় না। অর্থাৎ বিকিরিত রশ্মি যেটা বিকিরণ হবে, যে রশ্মিটা, সেটাকেই বলা হয় নির্গমন বর্ণালী। আর এই নির্গমন বর্ণালীটাই আমরা পড়ছি। সেই নির্গমন বর্ণালীর যে তরঙ্গদৈর্ঘ্য যদি এই রেঞ্জে হয়, তাহলে এই রকমের বর্ণ হিসেবে আমরা দেখতে পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এটা মুছে দিলাম। এখন একটু ভালোভাবে খেয়াল করো যে আমরা লিখেছিলাম যে 780 থেকে যখন 10⁶ এত ন্যানোমিটার হবে তরঙ্গদৈর্ঘ্যের মান, তখন তাকে বলা হয় আইআর। সংক্ষেপে লিখেছিলাম আইআর। একে পুরো মিনিং হলো ইনফ্রারেড। ইনফ্রারেড এর মিনিং হলো ইনফ্রারেড। তার মানে 780-তে যে বর্ণটা, খেয়াল করে দেখো, 780-র বর্ণ হলো লাল। 780-র বর্ণ হলো লাল এবং লালের পরের অঞ্চল, এই জন্য ইনফ্রারেড বলা হয়েছে। এই জন্য এই অঞ্চলটাকে ইনফ্রারেড বলা হয়। ইনফ্রা শব্দের অর্থ হলো আফটার। ইনফ্রা শব্দের অর্থ হলো আফটার এবং রেড শব্দের অর্থ হলো লাল। রেড হলো লাল, রেড। তার মানে লালের পরের অঞ্চল, এই কারণে এর নাম দেওয়া হয়েছে ইনফ্রারেড। মানে ইনফ্রা শব্দের অর্থ হলো আফটার, আফটার রেড, এই কারণে এর নাম দেওয়া হয়েছে ইনফ্রারেড। সংক্ষেপে বলা হয় আইআর। ইনফ্রারেডের পুরো বাংলায় বলা হয় অবলোহিত। মানে লালের পরের অঞ্চলটা, এই কারণে এর নাম দেওয়া হয়েছে অবলোহিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই এখন ক্লিয়ার, বুঝতে পারছো। তোমাদের মন্তব্যগুলো আমি দেখছি, তোমাদের মন্তব্য সব ঠিক আছে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখো যে আমরা যদি এবার তার আগের অঞ্চলটা দেখি, 380, আমরা 780-র যে অঞ্চলটা দেখলাম
780 থেকে 10⁶ এটাকে আমরা আয়ার অঞ্চল বললাম। এবার 780 থেকে 380 এই অঞ্চলটাকে আমরা বলছি এবার দৃশ্যমান। এই অঞ্চলটাকে আমরা বলছি দৃশ্যমান, দ্যাট মিনস ভিজিবল। এটাকে বলছি দৃশ্যমান। দৃশ্যমান ইংরেজিতে বলা হয় এটাকে ভিজিবল, ইংরেজি থেকে ভিজিবল বলা হয়। এবার ভিজিবলে খেয়াল করো 380 আগে হলো 10 থেকে 380 ন্যানোমিটার, এই অঞ্চলকে বলা হয় তোমার সংক্ষেপে বলা হয় ইউভি। আর ইংরেজিতে পুরাটা বলা হয় আলট্রা ভায়োলেট, ইংরেজিতে বলে আলট্রা ভায়োলেট। এখন ভালোভাবে খেয়াল করো, আমরা 380 যে রেঞ্জ, 380 থেকে যে রেঞ্জটা 414, 380 থেকে 424 ন্যানোমিটার যেটা, এই রেঞ্জটাকে যে কালার, যে বর্ণটা হলো বেগুনি। এই বর্ণটার নাম হলো বেগুনি, ঠিক আছে? 380 থেকে 424 ন্যানোমিটার হলো বেগুনি, এবং 380 পরের এটা বেয়ন। হ্যাঁ, আলট্রা শব্দের অর্থ হলো বেয়ন, তার মানে বেয়ন, আলট্রা শব্দের অর্থ হলো বেয়ন, বেয়ন ভায়োলেট। আলট্রা ভায়োলেট শব্দের অর্থ হলো বেয়ন ভায়োলেট। হ্যাঁ, ছাড়ায়া, বেয়ন মানে ছাড়িয়ে, তার মানে তোমার ভায়োলেট কালারটা ছাড়ানোর পরে এই অঞ্চলটা, এই কারণে এর নাম দেওয়া হয়েছে আলট্রা ভায়োলেট বা ইউভি। মানে ভায়োলেট অঞ্চল 380, ভায়োলেট অঞ্চলের ছাড়িয়ে এসেই এই অঞ্চলটা, এই কারণে এর নাম দেওয়া হয়েছে ইউভি, আলট্রা ভায়োলেট। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই নামকরণ গুলোর পিছনে কারণ এগুলা বুঝতে পেরেছো। এখন আমরা ধীরে ধীরে আসব যে এই যে বর্ণালী, এই বর্ণালীর যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো কে আমি মন্তব্যটা একটু দেখে নিই। ওকে, ঠিক আছে, তোমাদের মন্তব্যে তোমরা সবাই ওকে ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা আমাদের আলোচনার বিষয়টা হলো যে আমরা যে বর্ণালী বললাম, নির্গমন বর্ণালী, এখানে একজন প্রশ্ন করেছেন যে স্যার যদি আনসার 380 ন্যানোমিটার আসে তখন কোনটা লিখব? 380 ন্যানোমিটার, 310 হতে 380 ন্যানোমিটার তোমরা চলে যাবা যে দৃশ্যমান অঞ্চল, ঠিক আছে? দৃশ্যমান অঞ্চল, সমস্যা নাই, দৃশ্যমান অঞ্চল। এখন নির্গমন বর্ণালীর, এখন আমাদের পড়ার বিষয় হলো নির্গমন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য। নির্গমন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায়, এটা হলো আমাদের এখন আলোচনার বিষয়। আমরা যে রশ্মিটা বিকিরিত হবে বলছি, সেই বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট মিনস ল্যামডা, এটা আমরা কিভাবে নির্ণয় করব, এই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। এই জন্য বিজ্ঞানী রিডবার্গ নামের একজন বিজ্ঞানী এই বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমাদের একটা সমীকরণ প্রতিষ্ঠা করেছেন। এই সমীকরণকে বলা হয় রিডবার্গ সমীকরণ। তাহলে সেই বিজ্ঞানীর রিডবার্গ সমীকরণ কিভাবে এসেছে, এই বিষয়টা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিডবার্গ সমীকরণ। আমরা রিডবার্গ সমীকরণ নিয়ে আলোচনা করব। দেখো, যে বিষয়টা আমরা বলছিলাম, যদি এরকম একটা শক্তি স্তর হয়, যদি নিচে আর একটা শক্তি স্তর আমরা কল্পনা করি এরকম, তাহলে ইলেকট্রন যদি এখান থেকে শক্তি শোষণ করে উপরে উঠে, ইলেকট্রন যদি আবার শক্তি বিকিরণ করে নিচে নামে, এই বিকিরিত রশ্মির যে ল্যামডা, এই ল্যামডা আমরা কিভাবে নির্ণয় করব? ধরা যাক এটা এই শক্তির মান হলো E1, এটা শক্তির মান হলো E2, আমরা ধরে নিলাম প্রথম শক্তি স্তর এটা E1 এবং পরেরটা E2। এখন আমরা সমীকরণ যেটা পড়েছি যে E1 ইকুয়াল টু কি লিখেছিলাম আমরা, মাইনাস 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ভাগ n1 স্কয়ার h স্কয়ার। এই সমীকরণ আশা করি আমাদের মনে আছে। আমরা কিভাবে শক্তির সমীকরণ লেখা যায়, কিভাবে শক্তির মান নির্ণয় করতে পারি, তার গাণিতিক সমীকরণ এটা। এবার আমরা E2 সমান মাইনাস 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ভাগ n2 স্কয়ার h স্কয়ার। আমরা এরকম সমীকরণ লিখতে পারি। এখন আমরা যদি বলি ডেলি, এখন যদি বলি শক্তির পার্থক্য, ডেলি ইকুয়াল টু কি হবে, E2 মাইনাস E1। শক্তির পার্থক্য E2 মাইনাস E1, যেখানে E2 এর মান কত, E2 এর মান হলো এটা মাইনাস E1, এটা তো মাইনাস E1 করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই কারণে আমরা এটা আগে সামনে নিয়ে নিলাম 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ভাগ n1 স্কয়ার h স্কয়ার মাইনাস 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n2 স্কয়ার h স্কয়ার। আমরা তাহলে বিয়োগ করলে এই জিনিসটা দাঁড়াবে। আমি একটু মন্তব্যটা দেখে নেই। স্যার, অরবিট গুলো KLMN দিয়ে প্রকাশ করি, এটা হলো একটা কনভেনশন, এটা কনভেনশন, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে বিয়োগ করি, এবার দেখো ডেলি সমান কি হবে, তাহলে কমন নিলে 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ভাগ h স্কয়ার, এটা কমন নিলে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এই ফর্মুলাটা চলে আসে। এখানে আমরা ডেলি সমান জানি h নিউ, আর নিউ সমান জানি c বাই ল্যামডা। তাহলে এখন লিখতে পারি h c বাই ল্যামডা। তাহলে h c বাই ল্যামডা সমান 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 divided by h স্কয়ার 1 by n1 স্কয়ার মাইনাস 1 by n2 স্কয়ার। এই সমীকরণটা এবার দাঁড়াবে। এবং ফাইনালি এসে আমরা 1 বাই ল্যামডা সমান 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ভাগ h কিউব c the 1 by n1 স্কয়ার মাইনাস 1 by n2 স্কয়ার। আমরা এরকম সমীকরণটা লিখতে পারি। দ্যাট ইজ ফাইনাল সমীকরণ। এটা হলো ফাইনাল সমীকরণ। এই সমীকরণটাই হলো তোমার রিডবার্গ সমীকরণ। আশা করি তোমরা এখন সমীকরণটা কিভাবে করা হয়েছে
তোমরা বুঝতে পারছো? তোমরা সবাই এটা লিখে নাও। তোমাদের মন্তব্যগুলো সব ঠিক আছে। তোমরা এবার এই লেখাটা তোমরা সবাই এটা সুন্দর করে লিখে নাও। এটা লিখে নিলে আমরা পরবর্তী আলোচনায় আসতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই এটা লিখে নাও। বিষয়টা কিছুই না, প্রথম শক্তি স্তরের সমীকরণ লিখেছি, এটা দ্বিতীয় শক্তি স্তরের সমীকরণ লিখেছি। এখানে E2 মাইনাস E1 ডেইলি সমান, আমরা এখানে এটা বিয়োগ করেছি। তারপরে আমরা এখানে E2-র মানটা এই বসানোর কারণে এইভাবে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে কমন নিয়েছি। আর ডেইলি সমান জানি আমরা এইচ সি বাই ল্যামডা, এটা আমরা জানি। হ্যাঁ, ডেইলি ইকুয়াল টু এইচ নিউ, আর নিউ মানে সি বাই ল্যামডা। তাই এখান থেকে ক্যালকুলেশন করলে 1 বাই ল্যামডা সমান এই সমীকরণটা দাঁড়ায়। ওকে, তোমরা আশা করি সবার লেখা হয়ে গেছে। এখন আমি উপরে লেখার চেষ্টা করছি। এখন ভালোভাবে দেখবে যে 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা, সরি 1 বাই ল্যামডা এই অংশটাকে এরকম নিউ বার দিয়ে প্রকাশ করা হয়। নিউ বার ইকুয়াল টু এই অংশটা পুরোটা হলো একটা কনস্ট্যান্ট মান, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর আর জেডটা ভিন্ন, জেড এর মানটা প্রোটন সংখ্যা, এটা মৌল টু মৌল, মানে এলিমেন্ট ভিন্ন হলে জেড এর মান ভিন্ন হয়। এই কারণে আমরা জেড স্কোয়ারটা আলাদা লিখলাম, ইকুয়াল টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। সমীকরণটাকে এখন সংক্ষেপে প্রকাশ করা হলো যে এই অংশটা 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার ই টু পাওয়ার 4 ভাগ h কিউব c। এই সমীকরণটার এই অংশটাকে আমাদের আর দিয়ে প্রকাশ করা হয়। বিজ্ঞানী রিডবার্গের নামানুসারে এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর জেড স্কোয়ারটা এলিমেন্ট টু এলিমেন্ট ভিন্ন, এই কারণে জেড স্কোয়ারটা আলাদাভাবে লেখা হয়। এখানে আরটাকে বলা হয় আর ইকুয়াল টু রিডবার্গ ধ্রুবক। আরটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক বলা হয় এটাকে। এখন আমরা পরবর্তীতে যেটা আলোচনার বিষয়, যে নিউ বারটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। নিউ বারকে বলা হয় তরঙ্গ সংখ্যা। 1 বাই ল্যামডা বা নিউ বার, এটাকেই বলা হয় তরঙ্গ সংখ্যা। আমরা তরঙ্গ সংখ্যার ডেফিনেশন গত ক্লাসে বলে দিয়েছিলাম যে প্রতি সেন্টিমিটার দূরত্বে যে পূর্ণ তরঙ্গ সংখ্যা, নাম্বার অফ ওয়েভস পার সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটারে যে দূরত্ব, সেই যে পূর্ণ তরঙ্গ, প্রতি সেন্টিমিটারে যে পূর্ণ তরঙ্গ সংখ্যা, তাকে বলা হয় ওয়েভ নাম্বার। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে তোমার রিডবার্গ ধ্রুবক। আমাদের রিডবার্গ ধ্রুবক বলেছি, এই রিডবার্গ ধ্রুবকের মান কত। এবার খেয়াল করে দেখো যে রিডবার্গ ধ্রুবকটা আর ইকুয়াল টু, এই যে এটা সমীকরণটা, এটা 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ভাগ h কিউব c। রিডবার্গ ধ্রুবক বলতে এই অংশটুকুকে বোঝায়। এই অংশটুকুর মান যদি আমরা বসাই 2.311416 বা 14 লিখে দিলাম, পাই স্কয়ার, তারপরে m হলো 9.1 into 10 to the power minus 28, আর e হলো 4.8 into 10 to the power minus 10 divided by
h cube c 6.626 into 10 to the power minus 34 এটার চার্জ হলো কিউব 3.0 into 10 to the power 34 না সরি মানটা হলো 27 আর সি এর মান হলো 10 to the power 10। এবার দেখো আমরা সব মানগুলো বসানো হয়েছে। এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে আর এর মানটা কত আসে? এটা ক্যালকুলেশন করলে আর এর মানটা আসবে হলো 109678 এই মানটা আসে 109678 এই মানটা তোমরা একটু এই মানটা একটু তোমরা বসিয়ে নাও। এখানে একজন প্রশ্ন করছে যে 575 ন্যানোমিটার যদি হয় তাহলে আমরা সেটা কি লিখবে 575 যদি হয় সবুজ লিখবে 575 হলে সবুজ লিখবে, হলুদ লিখবে না। 575 পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তোমার কোশ্চেন ঠিক আছে। ভালো করে দেখো যে রেঞ্জটা বলা হয়েছে 500 থেকে 575 যদি হয় 500 থেকে 575 হলে সবুজ, 575 থেকে 590 ন্যানোমিটার হলে হলুদ। তো 575 হয়ে গেলে একদম কারেক্ট মান 575 হয়ে গেলে তোমরা লিখবে হলুদ, তোমরা হলুদ লিখবে। 575 যখন হয়ে যাবে তখন হলুদ লিখবে। এটা ক্যালকুলেশন করলে এটার কোনো এখানে এটা ক্যালকুলেশন করলে এটা 1 বাই ল্যামডা, খেয়াল করে দেখো এটা 1 বাই ল্যামডা, কারণ এটার মান হবে সেন্টিমিটার ইনভার্স। খেয়াল করে দেখো এটা 1 বাই ল্যামডা, এটা পুরোটার মান এখানে ক্যালকুলেশন করলে তোমার সেন্টিমিটার ইনভার্স এটা দাঁড়াবে ক্যালকুলেশন করলে। এটা কনস্ট্যান্ট মান। এখন আমরা সমীকরণটা তাহলে কি লিখতে পারবো এখন? ফাইনালি আমরা সমীকরণটা লিখতে পারবো যে নিউ ইনভার্স ইকুয়াল টু তোমার আর জেড, এটাকে আমরা আর এইচ এর মান বসাবো সবসময় 109678 জেড স্কয়ার। জেড এর মানটা নির্ভর করবে প্রোটন সংখ্যার উপরে। যদি হাইড্রোজেন পরমাণু হয়, হাইড্রোজেন পরমাণু হলে জেড এর মান হবে 1, যদি হিলিয়াম পরমাণু হয় তাহলে জেড এর মান হবে 2, যদি লিথিয়াম পরমাণু হয়, যদি এরকম হিলিয়াম লিথিয়াম পরমাণু হয় তাহলে জেড এর মান হবে 3। এরকম ভাবে মান পরিবর্তন হবে। জেড এর মানটা নির্ভর করবে মৌলের উপর। কোন মৌল, প্রশ্নে কোন মৌলের কথা উল্লেখ করছে সেই মৌলের মানটা লিখবে। ওকে, এখানে একজন বলেছে যে 109260 আসছে। হ্যাঁ, এটা হয়তো মানের তারতম্যের কারণে হয়েছে, তবে তোমরা এক্সাক্ট মান এটা ব্যবহার করবে 109678। এটা সূক্ষ্ম মানের তারতম্যের কারণে আসছে। হয়তো পায়ের মান 3.1416 ধরলে হয়তো আবার বেড়ে যাবে, এটা হয়ে যাবে। হ্যাঁ, আমি পায়ের মান ধরো তোমার ধরেছি 3.14 ধরেছি, কিন্তু যদি কেউ পায়ের মান 3.1416 ধরে, এরকম মান ধরে, তখন দেখা যাবে এখানে 109678 এসে যাবে। তো তোমরা ক্যালকুলেশন করার সময় তোমরা আর এর মান অবশ্যই 109678 এটা ধরবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজকে আমাদের ক্লাস টাইম শেষ। আমরা এই রিডবার্গ সমীকরণ ব্যবহার করে আমরা বিকৃত রশ্মির বর্ণালী আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তাহলে আমি একটু লাস্টে ফিনিশিং দিয়ে দিই। রিডবার্গ সমীকরণের সাহায্যে বিকৃত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। এটা হলো আমাদের আজকের যে আলোচনা, সেটা আমরা করলাম। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে। আমি আবার বলছি, 575 ন্যানোমিটার যদি কারণ রেজাল্ট আসে, তাহলে তোমরা কি লিখবে? হলুদ। তাহলে হলুদ লিখবে। 575 রেজাল্ট যদি এসে যায় তাহলে হলুদ লিখবে। ঠিক আছে, সবাই হলুদ লিখবে। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস আমরা এ পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম।